এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ইউরোপের এমন 6টা দেশের নাম বলবো, যে 6টা দেশে আপনি যদি কোনো রকমে আসতে পারেন, বৈধভাবে কাজ করতে পারেন, তাহলে আপনার অর্থনৈতিকভাবে আসলে আপনি পুরো লাইফটা আপনার সেটেল হয়ে যাবে। তো আসবেন, যেহেতু ভালো দেশেই আসা উচিত। আপনারা এই দেশ ওই দেশ ঘুরে বেড়াচ্ছেন, গরিব সব দেশ ভাবতেছেন এখানে এসে উন্নত কোনো দেশে চলে যাবেন, ইউরোপে সম্ভব না। এই 6টি দেশ কি কি? প্রথমত আমি বলবো যে লুক্সেমবার্গের কথা। আপনার লুক্সেমবার্গে আপনি যদি আসতে পারেন কোনো রকমে, তাহলে এই দেশে যদি সর্বনিম্ন বেতনও পান, তারপরেও সেটা মিনিমাম 2700 ইউরো, যেটা বাংলা টাকায় হিসাব করলে প্রায় 4 লাখ টাকা। দ্বিতীয় যে দেশটির কথা আপনি ভাবতে পারেন সেটা হচ্ছে আপনার আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে আপনি ইংলিশ স্পিকিং দেশ, এই দেশটিতে আপনি যদি আসতে পারেন, তাহলে আপনার সর্বনিম্ন বেতন হবে মিনিমাম ধরেন 2400 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় মিনিমাম 3.5 লাখ টাকা। তৃতীয় আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে জার্মানি। আপনাদের অনেকের পছন্দের, এখানে একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, তবে এই দেশটিতে যদি কেউ একবার আসতে পারে এবং সেটেল হতে পারে, বৈধভাবে ইনকাম করার সুযোগ রয়েছে আয়ারল্যান্ডের মতোই, মিনিমাম 3.5 লাখ টাকা। 4 নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে নেদারল্যান্ড। কারণ নেদারল্যান্ডে সর্বনিম্ন বেতন হচ্ছে আপনার 2295, অর্থাৎ 2300 ইউরো, আর সেটিও যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে প্রায় 3 লাখ টাকা। 5 নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে বেলজিয়াম। কারণ বেলজিয়ামেও আপনার সর্বনিম্ন বেতন প্রায় 2200 ইউরো এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 3 লাখ টাকা। সুতরাং এই দেশটিতে ঢুকতে পারলেও আপনার লাইফ সেটেল। সর্বশেষ 6 নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ফ্রান্স। কারণ এই দেশটিতে সর্বনিম্ন বেতন হচ্ছে প্রায় 1800 ইউরো, যা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে 2.5 লাখ টাকার উপরে। সুতরাং আসবেন তো ভালো দেশেই ট্রাই করবেন, যেখানে আসলে যার ভূত ভবিষ্যৎ আছে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই দেশগুলোর নাম যে আমি বললাম, এটার বেনিফিট হচ্ছে আপনার অর্থনৈতিকভাবে বা টাকার অঙ্কে। কিন্তু আপনি যদি সেটেলমেন্টের চিন্তা করেন যে না আমি কম ইনকাম করব কিন্তু ভবিষ্যতে আমি ইউরোপে সেটেল হব বা আমার ফ্যামিলিকে নিয়ে আসবো, সেইটা কিন্তু আবার ডিফারেন্ট কেস। সেক্ষেত্রে আমি আবার অন্য কোনো দেশ হয়তো রিকমেন্ড করব। তো দেখতে থাকুন আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বের 133টি দেশকে পিছনে ফেলে বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজে কুরআন নুরুদ্দিন জাকারিয়া। আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই জানেন 46তম আন্তর্জাতিক যে কুরআন প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে পবিত্র শহর সৌদি আরবের মক্কায়, এবং সেই প্রতিযোগিতায় বাংলাদেশের খুদে হাফেজে কুরআন নুরুদ্দিন জাকারিয়া তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এটা বাংলাদেশের জন্য বিশাল একটি অর্জন আমি মনে করি, সম্মান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের গণমাধ্যমগুলো এই ঘটনাটিকে খুব একটা লাইমলাইটে আনতে চান না। কেন জানেন? কারণ এটা নিয়ে একটা ইসলামোফোবিয়া কাজ করে তাদের মধ্যে। তারা কোনোভাবেই ইসলাম রিলেটেড কোনো বিষয়কে সামনে আনতে চান না। এই যে এত বড় একটা অর্জন, ধরেন এই যে অনেক আপনার সাংস্কৃতিক অঙ্গনে অনেক প্রতিযোগিতা হয়, মিস ইউনিভার্স বা ইত্যাদি, এরকম অনেক নামে। দেখবেন যে তারা যদি কোনো না কোনো ভাবে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম মিডিয়াতে তিলকে তাল বানিয়ে কতটা ফুলিয়ে ফাঁপিয়ে নিউজ করা যায়, একটা রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অথচ দেখেন বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বজয়ী হাফেজে কুরআন আমাদের এই নুরুদ্দিন জাকারিয়া আজকে এয়ারপোর্টে আসছেন, তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, ছাদখোলা বাসে করে তাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু এটা আরো বড় পরিসরে হওয়া উচিত ছিল, এবং আমি মনে করি এটা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এই আয়োজনগুলো করা উচিত। এটা বাংলাদেশের জন্য একটা অনার, সম্মান, গৌরব তারাই বয়ে নিয়ে আসে। কিন্তু আমরা ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এই জিনিসগুলোকে আমরা আসলে কাজে লাগাতে চাই না। এটা আসলে কোনোভাবেই কাম্য না। যাই হোক, নুরুদ্দিন জাকারিয়াকে স্যালুট, ধন্যবাদ, অভিনন্দন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরা বাংলাদেশের অ্যাসেট, আমাদের গর্ব, আমাদের সম্পদ। আল্লাহ তাকে ভালো রাখুক এবং উত্তরোত্তর সাফল্য অর্জনের তৌফিক দান করুক। আমিন। আসসালামু। তারেক রহমানের নির্দেশনায় এবার হাইওয়ে রোডের মধ্যে বসানো হলো এআই ক্যামেরা। আর এআই ক্যামেরার মাধ্যমে বাইকের স্পিড কত উঠে, গাড়ির স্পিড কত উঠে, ট্রাকের স্পিড কত উঠে খুব সহজে দেখা যাব, এবং খুব দ্রুত এদেরকে মামলার আওতা আনাইব যদি এরা উল্টাপাল্টা গতিতে চালায়। এবং গতিবিধি কিন্তু সরকার নির্ধারিত করে দেওয়া হয়েছে।
অতিরিক্ত উচ্চ গতিতে গাড়ি চালায়, আগে যেরকম একটার পর একটা অ্যাক্সিডেন্ট করে যেত বা ওভারটেকিং এর যে একটা বিষয় আছিল, এই বিষয়গুলো কিন্তু এখন আর একদমই থাকবো না। আর তারেক রহমানের মাথা থেকে এত সুন্দর চিন্তাধারা বাইরে দিতে পারে। অলরেডি বাংলাদেশের মধ্যে একদিনে প্রায় কত লক্ষ টাকা, 15 লক্ষ টাকা প্লাস একদম জরিমানা করা হয়েছে। দেখেন এবার কত ভালো হয়েছে জিনিসটা। আগে যেরকম একটা গাড়ি আরেকটা গাড়িরে ওভারটেকিং করে মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটাই দিত এবং কি পরিমাণে সমস্যা হইতো, এই সমস্যাগুলো কিন্তু এখন একদম দূর হয়ে গেছে। এবং মহাসড়কের যে যানজট গুলা ছিল, ঘন্টার পর ঘন্টা মানুষ জ্যামে বসে থাকা লাগতো, কারণ একটা ফাড়াফাড়ি ছিল কে কার আগে যাবো কে কার আগে যাবো, ওই ফাড়াফাড়িটা কিন্তু এখন একদম নাই, একদমই কমে গেছে। কারণ বাইকের গতিবিধি, গাড়ির গতিবিধি সবকিছু কিন্তু ওই এআই ক্যামেরায় সবকিছু দেখে লাগতেছে এবং সরকার নির্ধারিত যে গতিবিধি দেওয়া হয়েছে এই গতিতে গাড়ি চালানো লাগতেছে। বাবুরে বাবু, যেগুলো শয়তানি করে গাড়ি চালাইতো, একবারে ব্যাগের আগে যাওয়ানোর চেষ্টা করতো, সেগুলোর একবারে ভালো মতন ভালো করে শিক্ষা হয়ে গেছে এবং সেগুলো একবারে সোজা হয়ে গেছে। সো এই বিষয়টাকে আপনারা কিন্তু কিভাবে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই বিষয়টার লাই আমি কিন্তু অনেক খুশি, কারণ হাইওয়ে রোডের মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেকে যেভাবে তাড়াহুড়া করে গাড়ি চালায়, গন্তব্যে তাড়াহুড়া করে পৌঁছানোর লাই, এই জিনিসটা একদমই উচিত না। আর এআই ক্যামেরা প্রযুক্তি চালুটা হওয়ার পর মানুষ এখন অনেকটা সভ্য হয়ে যাইতেছে এবং জরিমানার ভয়ে মানুষ নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে যাইতে পারতেছে। সো ঠিক আছে, প্যাকে ভালো থাকবেন। বিষয়টা কেমন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সো আমাদের এখন যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে একমাত্র আলোচনা তারেক রহমানের ভারত সফর নিয়েই সে আলোচনাটা। আর আরেকটা আলোচনা যে 23তম রাষ্ট্রপতি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, এবং দলমত নির্বিশেষে সবাই বলছে যে ভালো, উনি খুবই ভালো। বিরোধী দলের অনেকেই প্রশংসা করছেন, এটা একটা ভালো দিক। যেমন এমন একজনকে রাষ্ট্রপতি করা হয়েছে যে সবাই দলমত নির্বিশেষে সবাই খুব প্রশংসা করছে, এটা খুবই ভালো একটা দিক। রাজনীতিতে এরকম সাধারণত দেখা যায় না যে অন্য দলের একটা নিয়োগকে কেমন প্রশংসা করাটা। ইনশাল্লাহ আছি ভালো। সো এটা একটা ভালো দিক। এবং বিএনপি ঠিক জায়গা মতো, বিএনপির এই পর্যন্ত একজন সিলেকশনকেই কেউ সমালোচনা করতে পারেনি, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যত সিলেকশন, সব সিলেকশন নিয়েই কিন্তু আলোচনা সমালোচনা হয়েছে। তো 6 মাসের মধ্যে এটাই একমাত্র বিষয় যেটা নিয়ে কোনো সমালোচনা নেই। সো আপনারা যারা দেখছেন বেশিরভাগ হয়তো বাইরে থেকে দেখছেন, বিদেশ থেকে দেখার কথা। বাংলাদেশে এখন খুব গরম, কেউ হয়তো দুপুরে লাঞ্চ করেছেন, কেউ বাসায় লাঞ্চ করেছেন, লাঞ্চ করে ঘুমাচ্ছেন। সো এই গেল রাষ্ট্রপতির কথা। আর হচ্ছে যে তারেক রহমানের ভারত যাওয়া নিয়ে এখনও টানাপোড়েন চলছে, আলোচনা চলছে। কেন এত বেশি নিতে চাচ্ছে সেটা নিয়েই সন্দেহ আসেনি, সন্দেহের জাল সেখানে।